আমার কথার ভিউয়ার্সদের আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটি আজকে এমন একজন ব্যক্তিত্বের সামনে উপস্থিত যাকে সারা বিশ্ব চেনে, এবং আমার সৌভাগ্য হয়েছে উনি যতবার দুর্গাপুরে এসছেন ওনার সাক্ষাৎকার নেওয়ার। এবার বোধহয় দশম বছরে পড়ল। স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ, উনি এখন বিবেকানন্দ বেদান্ত সোসাইটি শিকাগোর উনি মিনিস্টার ইনচার্জ। মহারাজ, যে সময় নষ্ট করব না, আমাদের জীবনে তো দুঃখ কষ্ট যন্ত্রণা সব আছে, আর এই নিয়ে আপনার সবসময় আপনার কথাগুলো মনে মনে খুব ঘুরপাক খাচ্ছে। আমাদের যেসব দর্শক অনুষ্ঠান দেখেনি তাদের জন্য যদি কিছু বলেন। এখন আজকে যে আলোচনা হলো সৃজনীতে, বিবেকানন্দ বাণী প্রচার সমিতির তরফে ওরা সব ব্যবস্থা করেছিল। সেখানে বিষয়টা ছিল যে দুঃখের পারে যাবার উপায়। তো দুঃখটা মানুষের জীবনে থাকবে না এটা কিছুতেই বলা যাবে না, কেন কি দুঃখ থাকবেই থাকবে, কারণ জগৎটাই ওইটা দুঃখ দিয়ে ভরা। তো এখন কথা হলো এই দুঃখটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। দুঃখটাকে যদি আমরা একটা শক্তি হিসেবে দেখি, তখন দুঃখটাতে মনটা আমাদের ভেঙে যায়। তখন সেটা না করে দুঃখটাকে একটা শক্তি হিসেবে দেখে আমরা সেটার থেকে কিভাবে বেনিফিট নিতে পারি। এখন দু রকমের আছে, একটা হচ্ছে জাগতিক, একটা আধ্যাত্মিক। এখন আধ্যাত্মিক যেটা, সেটা আমরা অনেকগুলো উদাহরণ আছে আমাদের। আধ্যাত্মিক উদাহরণের মধ্যে যেটা আমি ওখানে বলছিলাম, যে কথামৃতের যিনি রচনা করেছিলেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, তারপরে ঠাকুরের কাছে এলেন। ওই দুঃখই ওকে নিয়ে গিয়ে ঠাকুরের সঙ্গে পরিচয় করালো এবং উনি অমর হয়ে গেলেন কথামৃত রচনা করে, যে মহেন্দ্রনাথ গুপ্ত। তেমনি আবার জাগতিক যদি দেখা যায় যে কীরকমভাবে ওই দুঃখটা মানুষকে অনেক উন্নতিতে নিয়ে যেতে পারে। যেমন আমার একজন সায়েন্টিস্ট সঙ্গে পরিচয় হয়েছিল, বাঙালি। তো উনি একটা খুব অদ্ভুত নাম, এরকম পিন্টু বা এরকম, আমার নামটা মনে নেই, যতদিন মনে হচ্ছে পিন্টু। তাই বললাম, আপনি এত বড় সায়েন্টিস্ট, 21টা আপনার রয়েছে, পেটেন্ট রয়েছে, আপনি এরকম পিন্টু নামটা নিয়েছেন কেন? তো একটু ভালো কিছু নাম নিতে পারতেন। তখন উনি বললেন যে না, আমি আসলে এত গরিব ঘরের ছেলে যে আমি ওইটাই রেখেছি যাতে করে সবসময় আমার মনের মধ্যে হয় যে আমি একদম গরিব। আমার মা আর আমি রাস্তায় ফুটপাতে থাকতাম, একটা বাড়ির দেওয়াল থেকে প্লাস্টিক টাঙিয়ে ওটা ছিল আমাদের ঘর, আর রাস্তার আলোতে আমি পড়তাম। তো সেইটা আমি ভুলতে চাই না। তো দুঃখটা ওর ইন্সপিরেশন, দুঃখটা দিয়ে ওটা ও এত উন্নত করছে। আমরা যখন কোনো একটা কাজে হেরে যাই তখন আমরা দুঃখ পাই, আর তখন মনে করি আসলে সব শেষ হয়ে গেল। ওটা খুব ভুল। বিশেষ করে অল্প বয়সী যারা ছাত্রছাত্রী, আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আমি ওদেরকে বলতে চাই যে একদম কখনো কোনো এরকম কিছু স্টেপ নিও না যাতে তুমি জীবনটা নষ্ট হয়ে গেল। একটা পরীক্ষায় পাশ করতে পারলে না তো কী হলো? যদি তোমার পড়াশোনা না হয়, পরীক্ষা না হয়, তাতে কিচ্ছু এসে যায় না। একটা জিনিস নিশ্চিত জানবে যে ভগবান বা প্রকৃতি তোমার জন্যে একটা কিছু ঠিক কোথাও না কোথাও রেখে দিয়েছে। কোনো একটা জিনিসে সফলতা এলে জানবে তুমি যে কোনো জিনিসে সফল হতে পারবে। যদি তুমি খুব ভালো রান্না শিখেছ, জানবে অন্য কাজেও তুমি পারবে। যদি খুব ভালো ফুলের গাছ করতে পারো, তুমি অবশ্যই পারবে। একদম হতাশ হবে না, জীবনটা একদম নষ্ট করবে না। অন্যরা কে কী বললো না বললো সেটা নিয়ে মাথা ঘামিও না। তোমার জীবন তোমার নিজের। শুধু একটু বলি যে ওই বাইরের নানা রকম হাতছানিতে পড়ে যেও না, ওগুলো চলতে থাকে, ওগুলো এইসব নানা অ্যাডভার্টাইজমেন্ট যাকে বলে, তো ওর মধ্যে চলে যেও না। নিজে একটা সক্রিয়তা বজায় রাখো, তোমার পোশাকে আশাকে, তোমার কথাবার্তায় চালচলনে সবসময় একটা ডিগনিটি যেন থাকে। তুমি দেখবে ভগবানের কৃপা তোমার উপর পড়বেই পড়বে। তো আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এটা করে। আর এই চ্যানেলটা যদি মাধ্যমে মানুষের যদি শিক্ষা হয় তাহলে খুব ভালো হয়। আমাদের যে যারা সিনেমা তৈরি করেন, মুভি তৈরি করেন, অনেক সময় ওরা জানেন না ওরা কিন্তু
সমস্ত সমাজের গুরু, একটা মেসেজ ওরা দেন, খুব স্ট্রং মেসেজ দেন। তো সেই মেসেজটা খুব ভালো হলে কত ভালো হয়। আমি একটা কাটিং দেখেছিলাম অল্প একটুখানি, ওই টেলিফোনে এসেছিল, তাতে একজন খুব বিখ্যাত সিনেমা আর্টিস্ট, আমার নামটা মনে নেই, তো উনি বলছিলেন যে আমাকে থ্যাঙ্কস দিতে হবে না, তুমি বরঞ্চ 3টে লোককে বলবে যেন 3জনকে ভালো করে। তো সেই কথাটা কীরকম ছড়িয়ে যাচ্ছে, একজন সাহায্য করছে আর বলছে 3জনকে সাহায্য করো, আমি যেমন তোমাকে করলাম তুমি আরও 3জনকে করো। এরকম যে স্ট্রং মেসেজগুলো যদি যায় তাহলে সমাজটা ভালো হয়। নেগেটিভ মেসেজ দিতে নেই। একটা রিভিউ পড়েছিলাম যে নেগেটিভ একজনকে হাইলাইট করা হচ্ছে, যে পুলিশকে হ্যাকল করছে বা করছে, আর সেই একটা যেটা ভিলেন সেই হিরো হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভুল মেসেজ সমাজের পক্ষে, এরকম করতে নেই। তা যারা এটা করেন তাদের কাছে অনুরোধ, নিজের এই দায়িত্বটা ভুলে গেলে চলবে না। পয়সা রোজগার এক জিনিস, কিন্তু এই যে এত এত যুবক মন তারা আপনার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে, তাদের কাছে কিন্তু আপনি গুরু স্বরূপ। গুরু কখনো খারাপ জিনিস তো শেখায় না, তো ভালো করতে হবে। এইগুলো একটু মাথায় রাখলেই নিজের জীবনটা শান্তিতে ভরে যায়, সমাজটাও খুব ভালো হয়। তো এইটাই বলা থাকলো। তো আপনাকে শেষ একটা কথা, যে ধর্মের ব্যাপারটা আজকাল তো ধর্ম নিয়ে বিশাল একটা যে মাতামাতি চলছে এবং যে হানাহানিগুলো চলছে, ঠাকুর তো বলেছেন যতমত ততপথ, কিন্তু আপনি যেটা বলছেন, আপনিও বললেন যে শেষ তো আমরা সব এক জায়গায় মিলছি। এই নিয়ে যদি ছোট্ট করে একটু মেসেজ দেন। ধর্মটা হচ্ছে একটা প্রচণ্ড শক্তি। এখন ধর্মটাকে যে যেভাবে ব্যবহার করে, এখন এটাতে দোষ কিছু নেই, আমি তো দোষ দেখি না। ধর্মটা শক্তি, সেই শক্তিটাকে ব্যবহার করে কেউ ক্ষমতা দিতে চাইছে, ক্ষমতা চাইছে, সে তো হবেই। এখন কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যেন ধর্মটার মাধ্যমে ক্ষমতা পাওয়ার পর আমরা কতগুলো মানুষের হাতের পুতুল না হয়ে যাই। যেমন অন্যান্য ধর্মেতে আমরা দেখেছি, যখন 11th সেঞ্চুরি থেকে শুরু করে পরপর 17-18 সেঞ্চুরি পর্যন্ত, যে খ্রিশ্চানিটিতে ওই ধর্মটাকে ব্যবহার করে কি প্রচণ্ড অত্যাচার হয়েছে, মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই রকম যেন না পড়ে যায়। ভারতবর্ষের যে ধর্ম, সে ধর্ম শুধু ভালোবাসা শেখায়, সেই ধর্ম শেখায় অন্যের জন্য প্রার্থনা করতে। তো সেটাকে অস্বীকার করে যদি কেউ কিছু করবার চেষ্টা করেন, এটা ধর্মের বিরুদ্ধে যাবে আর কোনো দিন সফল হবে না। ভারতবর্ষের ধর্মের একটা শক্তি কোনো দিন সফল হয় না। অনেক ধন্যবাদ মহারাজজিকে, উনি আমাদের এই ছোট্ট চ্যানেলের সঙ্গে ছিলেন। আর ধন্যবাদ বিবেকানন্দ বাণী প্রচার সমিতিকে, যারা আমাদের এই সুযোগটা করে দিলেন। মহারাজজি, আপনি যখন আবার দুর্গাপুরে আসবেন, আমি যদি সুস্থ থাকি আবার যেন আপনাকে পাই। আমি প্রণয় রায়, আমার সঙ্গে মুনমুন দত্ত, আর আমাদের সঙ্গে ছিলেন স্বামী ঈশাত মানন্দজি মহারাজ। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।